মুহূর্তে পুরো দেশব্যাপী আলোচনায় হচ্ছে আমাদের যে ঘটনা চলছে সব কিছু মিলে আমরা যে প্রাকৃতিক অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি সব কিছু মিলে আলোচনায় সেই জায়গাটা আমাদের কথা হচ্ছে আমরা কীভাবে বাঁচবো কী হচ্ছে চারদিকে সেই জায়গায় আমাদের ফুটবলে কিন্তু একটা বড় ঘটনা ঘটে গেছে সেই 18ই নভেম্বর যদি বলি মাঠে কাঁপন ধরিয়ে দিয়েছিল বাংলাদেশ ভারতকে হারিয়েছিল এবং সেই জায়গাটাই বলছি যে ভূমিকম্পটা হয়েছিল যে দেশ আমরা যেমন ভাবছি যে ভূমিকম্প থেকে আমরা কীভাবে বাঁচবো একটা পরিবর্তন নিয়ে এসছে জীবনে আমরা কীভাবে বাঁচা যায় সেফটি জোন কীভাবে হচ্ছে মানে একটা কম্পন নতুন একটা বার্তা দেয় নতুন করে শেখায় তা ভারতের বিপক্ষে ফুটবল যে বার্তাটা দিয়েছে যে কম্পনটা তৈরি করেছে সেটা বাংলাদেশের ফুটবলে কতটুকু পরিবর্তন আনতে পারবে আসলেই কি কেঁপে উঠবে ফুটবল নাকি নতুন ভাবনার জায়গাটা তৈরি হবে না এই সব কিছু নিয়ে আজকে আমরা সার্টেন স্পোর্টসে কথা বলতে চাই আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবার জন্য আছেন তপু বর্মন জাতীয় দলের অধিনায়ক দায়িত্ব পালন করেছেন অসংখ্যবার একই সঙ্গে আছেন আমাদের রাকিব হোসেন সেদিন আমাদের যে গোলটা তৈরি করে দিয়েছেন অলমোস্ট তিনি দিয়ে দিচ্ছিলেন গোলটা সব দুইজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্যাটারডে স্পোর্টসে দর্শক আমরাও নিশ্চয়ই এই পুরো গোল নিয়ে যেমন আলোচনা হবে একই সঙ্গে এই যে ভারতের বিপক্ষে জয় সেটা নিয়েও আলোচনা হবে মাঠে আমাদের কী কী সমস্যা ছিল কীভাবে ফুটবল এগিয়ে নিয়ে যায় সেই জায়গাটা নিয়ে তবে তপুদা একটা জিনিস জাস্ট শো শুরুর আগে আপনাকে আমাদের ক্যামেরা পার্সন কথা বলছিলেন যে সেদিন 34 মিনিটে না থ্রোয়িং করার সময় আপনাকে মানে একটা ঝগড়াঝাটি হয়ে যাচ্ছিল সেই জায়গাটায় মানে কি বলছিলেন রেফারিকে বোধহয় বলছিলেন যে আমাকে একটা কার্ড দেখেও না আসলে আপনার তার আগে আর কি ও আমাকে জোরে একটা পুশ করে তো তারপরে বলটা কিন্তু আপনার থ্রো হয়ে যায় তো থ্রোটা তো আমাদের ফরে আসছিল এটা ক্লিয়ার বোঝা যাচ্ছিল তো সে আর কি তারা থ্রো করার জন্য বলটা সে হাতে নিয়েছিল অবশ্য হয়তো বা দেখেছেন তো সেই ক্ষেত্রে আমি আর কি বলটা নিতে যাওয়ার সময় মানে হালকা একটা পুশ করি যেটাতে ও আর কি মানে বেশি অভিনয় করে ফেলে তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেল যে অনেক গ্যাদারিং সৃষ্টি হয়েছিল কিন্তু সেই জায়গায় হামজা এসে অনেকটাই নিউট্রাল হিসেবে সে দুই দলের প্লেয়ারদের সাথেই কথা বলেছেন এবং আমাদের অনেক প্লেয়ারই সেখানে ছিল তো আসলে এইগুলা ব্যাপার অনেক টেম্পারমেন্ট থাকে তো ধরে রাখা যায় না আমার মনে হয় যে এটা কমই হয়েছে আরো বেশি হতে পারতো যদি আপনার আমরা সবাই যদি ঠান্ডা না হইতাম তো তারপরে আপনার দেখা গেল যে আমি রেফারির সাথে অনেকবার কথা বলেছি ইমিডিয়েট কথা বলেছি যে আসলে আমাকে কার্ডটা তুমি দিও না আমার অলরেডি একটা কার্ড আছে আমি হয়তো বা নেক্সট ম্যাচটা খেলতে পারবো না আমি যদি তুমি আমাকে কার্ড দাও তো তাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যতটুকু আমার সম্ভব হয়েছে অনেকবার রিকোয়েস্ট করেছি সে আর কি আপনার দেখা গেল যে মানে নেই আমাকে মানে আপনার নেক্সট ম্যাচ খেলা হচ্ছে না হ্যাঁ 31 তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে রাকিব ভাই আপনারও তো সেম অবস্থা কার্ড আছে দুটো নেক্সট ম্যাচ খেলা হচ্ছে না না দুঃখজনক তো দুইজনের জন্যই আসলে অন্যরকম অবস্থা যাক আমরা দুঃখের কথা না বলি আসলে আনন্দের খবর রাকিব ভাই মানে ওই দিন তো মোমেন্টটা মানে যেটা বলছিল ভারতের বিপক্ষে চাপ আমরা বোধহয় আরও বাড়তি চাপ নিয়ে ফেলেছিলাম ভারতের বিপক্ষে ওই ম্যাচটা নিয়ে জামাল ম্যাচের আগের দিনও বলছিলেন শুধু একটা ম্যাচ নয় অনেক বেশি ইমোশন মানে আপনাদেরও এই ইমোশন কাজ করছিল নাকি পুরো স্টেডিয়াম গ্যালারি ভর্তি চিৎকার করছে আপনাদের সঙ্গে হ্যাঁ আসলে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেললে সবসময় একটা অন্যরকম ভাইব থাকে তো লাস্ট ম্যাচ যখন আমরা ইন্ডিয়ার সাথে খেলছিলাম ইন্ডিয়ার মাঠে তখনও কিন্তু সেম ভাইব ছিল তো যখন এবার আমরা ম্যাচটা খেলি তো তার আগে কিন্তু নেপালের ম্যাচটা আমাদের ড্র হয় তারপর কিন্তু আমাদের একটা অন্যরকম প্রেশার ফিল হয় এবং ইন্ডিয়ার সাথে ম্যাচটা ইম্পর্টেন্ট আমরা কিন্তু সবাই জানি প্লেয়াররা কোচ এবং প্লেয়াররা আমরা সবাই জানি কারণ দর্শকের এক্সপেকটেশন ছিল যেন আমরা এই ম্যাচটা জিততে পারি তো আমাদের প্লেয়ারদেরও সবার ইচ্ছা ছিল এবং আমরা মাঠে অনেক পরিশ্রম করছি প্লেয়াররা অনেক স্যাক্রিফাইস করছি তো যার ফলে মাঠে আমরা ভালো খেলতে পারছি এবং দেশবাসীকে একটা জয় উপহার দিতে পারছি আমি যদি সেই গোলটার জায়গায় এসছি কাউন্টার অ্যাটাকের মতোই ছিল সময় থ্রোয়িং ছিল একটা ওদের তাই তো আর আগেই তো একটা ইনজুরি তো মানে একটু ব্যথা পেয়েছিলেন তারপর থ্রোয়িং হলো বলটা আপনি ফার্স্ট টাচটা প্রথম পেয়েছিলেন মোরসালিনের কাছ থেকে যদি ভুল না করে হ্যাঁ মোরসালিনের কাছ থেকে আপনি পেলেন তখন কি আপনার প্ল্যান ছিল যে আপনি যাবেন তিনজন ফুটবলার আপনাকে বোধহয় মার্কিং করছিল আপনার সাথেই ছিল সামনে ওই জায়গাটাতে হ্যাঁ আসলে যখন প্রথম বলটা আমি পাই মোরসালিনের কাছ থেকে তখন আমি সামনে দেখি যে ফাঁকা স্পেস আছে তো আমি তখন বলটা নিয়ে আগাই এবং যখন ওরা আমার পিছনে পড়ে যায় অনেকটা তো আমি আস্তে আগাতে থাকি এবং যখন আমি ফলো করি যে মোরসালিনও আসতেছে মোরসালিন যখন বল আমাকে দিয়েছে তারপর থেকে কিন্তু ও আর রান করতেছিল ও কিন্তু ওখানে থেমে থাকে না ও রান করতে করতে আসছে বক্সের ভিতরে তো আমি যখন বলটা ওকে দিব তখন আমি একটু স্লিপ করি তো আমার চিন্তা ছিল প্রথম বাম পা দিয়ে ওকে দেওয়ার কিন্তু যখন আমি স্লিপ করি তখন আমি ওকে ডান পা থেকে ওই পাশটা দিই আর কি
আমরা একটু দেখার চেষ্টা করি ওই যদি এই গোলটা দেখা যায়, এবং এক জায়গায় মনে হয়েছে ওদের গোলকিপারও কি কনফিউজ ছিল তপুদা, যে আসবো কি আসবো না। এইটা হচ্ছে ওই থ্রোয়িংটা যেটা আমরা বলছি যে ইজ এক্স্যাক্টলি এই যে মোরসালিন থেকে আপনি বলটা পেলেন, তাই তো? ডান পায়ে গোলকিপার একটু কনফিউজ, তাই তো? এই জায়গাতে গোলকিপার, আর আপনি যদি অ্যানালাইজ করতে চান, গোলকিপার আসলে মনে করেছিল যে ডিফেন্ডার হয়তো বলটা পেয়ে যাবে, তার আগে মোরসালিন এসে, তিনজন ডিফেন্ডারই তো তো রাকিব ভাইয়ের দিকে চেয়েছিল, মানে ভাবছিল, তাই তো, যে সে কিছু করবে বা নিজে যাবে সামনে, মানে আনমার্ক অবস্থায় পড়েছিল মোরসালিন ওই জায়গাটায়। কিন্তু মোরসালিন এই জায়গায় অনেক ভালো করেছেন। দেখেন আপনার ওর রানিং স্পেসটা দেখেন, সে কতটুকু কভার করছে, প্রায় 75 মিটার 80 মিটারের একটা রানিং করে সে গোলটা করেন। এটা আসলে আউটস্ট্যান্ডিং একটা গোল, এবং রাকিবের যেই আপনার একটা মানে আন্ডারস্ট্যান্ডিং, যে মোরসালিন রাকিবকে বিলিভ করেছিল যে আসলে আমি দৌড়ে যাই, রাকিব আমাকে বলটা দিবে। তো লাস্ট মোমেন্টে কিন্তু বলটা সে দিয়েছেন, এবং মোরসালিনের যে ফিনিশটা করেছে একদম ক্লিনিক্যাল একটা ফিনিশ ছিল। আপনারও ওই বোঝাপড়াটা কি মনে হচ্ছিল মোরসালিনকে? আপনি তো নিজেও চেষ্টা করতে পারতেন না? আসলে ওর সাথে আমার সাথে মানে বোঝাপড়া অনেক ভালো, কারণ আমি যখন ওই বলটা দেই, ও যদি না আসতো বক্সের ভিতর, তাহলে কিন্তু গোলটা হতো না, তাহলে আমি একা কিছু করতে পারতাম না, কারণ ওরা কিন্তু অলরেডি 4 জন প্লেয়ার আমাকে মানে কাভার করতেছিল আর কি। তো ও রান করাতে কিন্তু গোলটা হয়েছে, কিন্তু ও যদি না আসতো বক্সে আর ওরকম ভাবে ফিনিশিং না করতো, তাহলে কিন্তু আমার এত রান অথবা কাউন্টার অ্যাটাক কোনো কিছুই মানে কিছু হইতো না যদি ও বক্সে না আসতো। আর একটা কথা তো বোধহয় একটু সত্যি করে বলেন, 11 মিনিটে লিড পেলেন, এরকম লিড তো বারবার অনেকবার পেয়েছেন গত কয়েকটা ম্যাচেই। সল্টলেকের কথাই যদি বলি, সেখানে তো এগিয়ে যাওয়া ছিল, আমরা তো দর্শক হিসেবে ভয় পাচ্ছিলাম, এই বুঝি গোল হলো, এই বুঝি হয়ে যাচ্ছে, বা শেষ মুহূর্ত মনে হয়েছে 7 মিনিটও এক্সট্রা টাইমেও এক্সট্রা 2 মিনিট চলে গিয়েছিল। আসলে আপনার আমরা লাস্ট যতবার ইন্ডিয়ার সাথে খেলেছি, ধরেন আমরা এই এশিয়া কাপ কোয়ালিফায়ার রাউন্ডে 2টা ম্যাচ খেলেছি, আমার কাছে আপনার অতটা থ্রেটেবল টিম ইন্ডিয়াকে মনে হয়নি। এর আগে যখন আপনার চেত্রী ছিল, ধরেন দেখা যেত যে 50-50 বলকেও সে গোল করে ফেলতো। তো আপনার লাস্ট যেরকম আমরা প্রথম আপনার এই গ্রুপের প্রথম খেলা কিন্তু ইন্ডিয়ার সাথে স্টার্ট করি আমরা শিলংয়ে, যেটা খেললাম শিলংয়ে। তো ওই সিচুয়েশনে আপনার আমাদের যে হামজা যেভাবে কভার করেছেন, এবং সেখানে কিন্তু আমরা 1 পয়েন্ট নিয়ে এসেছি, আমাদের কনফিডেন্স ছিল আমরা এই গ্রুপ থেকে আমরা কোয়ালিফাই করব। কিন্তু আমরা যেটা আপনি বললেন যে আমরা শুরুতে অনেকগুলো গোল দেওয়ার পর আমরা লাস্ট মোমেন্টে গোল খেয়ে গিয়েছি। তো আসলে এই ম্যাচে আমরা ওরকম কোনো প্রেশার বোধ করি নাই, বিকজ আমরা সবাই দেখেছি আসলে ইন্ডিয়া টিমের যে নাম্বার 9 ছিল এবং নাম্বার 10 ছিল, ওদের যেই প্লেইং স্টাইল ছিল সেখানে এতটা থ্রেট ছিল না, যদি আমি উইদাউট সেট পিসগুলোকে কাউন্ট করি। ওরা সেট পিসে ডেঞ্জারাস ছিল, কিন্তু আমরা সেটা খুব ভালোভাবে নেগোসিয়েশন করতে পেরেছি, এবং সেইখান থেকে আমরা ভালোভাবে ক্লিয়ার করেছি, যেটা ওদের থ্রো থেকে আমরা গোল পেলাম। আসলে আমরা কতটুকু মনোযোগী ছিলাম ইন্ডিয়ার ম্যাচে এটাতেই বোঝা যায়। এবং ওদের রায়ানও শেষ মুহূর্তে খেলতে পারেন, আপনাদের নিশ্চয়ই একটা প্ল্যান ছিল যে অস্ট্রেলিয়ান ফুটবলার যে। হ্যাঁ, আসলে আমাদের মানে এটা তো আমরা প্লেয়ার হিসেবে আমরা তো আর জানি না সে পাসপোর্ট পেয়েছি কিনা, খেলবে জাস্ট পরের দিন পেয়েছে আমরা। আসলে ডেফিনেটলি আমরা ওইভাবে প্রিপারেশন ছিলাম, কারণ এই ম্যাচটা তো আসলে ডু অর ডাই ম্যাচ ছিল। আসলে আমরা এই ম্যাচ জেতার পরে কিন্তু আমাদের কোয়ালিফাই আমরা করতে পারি না, কিন্তু আমরা যে আনন্দ করেছি সারা বাংলাদেশের মানুষ, মোমেন্টামটা একটা বিশাল ধরনের একটা জাগরণ তৈরি হয়েছে, এটা কিন্তু আমরা অনেক এনজয় করেছি, এবং আমাদের ফুটবলের জন্য খুবই ভালো হয়েছে আর কি। রাকিব ভাই, আপনি যদি বলেন, সেদিন আপনি তো রাইট উইংয়ে খেলছেন, রাইট দিক দিয়ে আসছেন, আপনারও পজিশন অনেকবার চেঞ্জ হয়েছে বারবার, মানে ওই দিনও আপনি অনেকগুলো ক্রস করার চেষ্টা করেছেন, একটা তো গোলকিপারের হাতে গেল সরাসরি, আরও কয়েকটা ক্রস করার চেষ্টা করছেন রাইট দিক থেকে, মানে ওই জায়গায় কি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? মানে ওই জায়গাটা, সেদিনের ভূমিকাটা যদি চিন্তা করেন, বলেন। হ্যাঁ, আসলে তো আমি সবসময় উইংয়ে খেলি, তো এখন আমাদের টিমে তো এরকম প্রথাগত স্ট্রাইকার নাই, তার কারণে মাঝে মাঝে আমার স্ট্রাইকার খেলতে হয়। তো আমি যে পজিশনে খেলি চেষ্টা করি মানে ভালোভাবে খেলার আর কি। সেদিন মোরসালিন কত নম্বরে খেলছিলেন? ও আসলে ফলস 9-এ ছিল আর কি। ফলস 9-এ ছিল। তবু তো মানে ফলস 9 মানে দর্শক একটু যদি বোঝান, মানে কি ভূমিকাটা কি হয় ফলস 9-এর? ফলস 9 আপনার দেখা গেল যে আপনার প্রপার যেই নাম্বার 9 থাকে সে কিন্তু ফিক্সড একটা জোনে থাকে। হ্যাঁ, সে বল দেখা গেল কন্ট্রোল করে সাইডে দিল বা
বল দিয়ে তার যে পজিশনে সেটা যায়। কিন্তু ফলস 9 আসলে যে প্রপার একবারে নাম্বার 9 না, একবার সলিড যে নাম্বার 9 সেটা না। লাইক আপনি নাম্বার 10 রোলও ওরে ধরতে পারেন, যেটা আপনার ফলস 9 হিসাবে আসে। সেই ক্ষেত্রে কিন্তু তার যে ভূমিকাটা ছিল সে কত নিচে ছিল দেখছেন, যেটা নাম্বার 9 স্পেশালি থাকে না। সেইটাই আমার কাছে মনে হয় যে এটাকে ফলস 9 বলে, এবং তার যেই মোবিলিটি ছিল ডিউরিং ম্যাচে, এবং নাম্বার 9 সব জায়গায় যায় না, স্পেশালি নাম্বার 9 এর উপরে যে নাম্বার 10 থাকে সে কিন্তু সব আপনার কন্ট্রোল করে। তো ওই পজিশনটাই মুরসালিন ছিল। তো আমার কাছে মনে হয় যে এটাকেই বলে ফলস 9। আপনি সব জায়গায় মুভ করতে পারবেন, সাইডেও যেতে পারবেন, নিচেও নামতে পারবেন, গোল মাউথেও যেতে পারবেন। তো ওর এই ফ্রিডম রোলটা ছিল। আপনাদের খেলা দেখে অনেক সময় মনে হচ্ছে যে 4-on-4 খেলছেন কিনা, বিশেষ করে হামজার কারণে মনে হয়েছে এটা 4-on মানে 5ও হয়ে গেছে ওর নিচে যখন আপনারা চলে আসছেন ওই জায়গাটায়। মানে আপনি তো ডিফেন্সে ওই জায়গাটা খেলে, মানে কেমন করে সম্ভব? আমরা একবার দেখছি যে উপরে এসছেন আবার নিচে নেমে একদম আপনার ডিফেন্সের কাছে ডিফেন্স লাইন চলে আসছে। আসলে হামজা আমাদের টিমে মানে ওর রোলটা আপনার এরকমই, ও সর্ব জায়গায় যেতে পারবে এবং তার সেই ক্যাপাবিলিটি আছে, এবং সেই কিন্তু সেটা প্রত্যেকটা ম্যাচে শো করেছেন। এবং স্পেশালি যখন আপনার ধরেন ক্রসিং গুলো আসে, ক্রসিংটা যখনই আসে সে কিন্তু আমাদের মাঝখানে ঢুকে যাচ্ছে, কারণ আমরা তখন 3টা সেন্টার ব্যাক হয়ে যাচ্ছি, ঠিক আছে? তো দেখা গেল যে আপনার অপোজিশনের প্লেয়ার যদি বেশি থাকে, আমরা যদি ওদের থেকে একজন বেশি থাকি, তাহলে আমাদের কিন্তু উইনিং করাটা পসিবিলিটি বেশি থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা গেছে হামজা বা আমি বা আমরা সবাই হেড পাচ্ছিলাম, ক্লিয়ার করতে পাচ্ছিলাম। তো আসলে এই জিনিসগুলো আপনার সে খুবই ভালোভাবে বুঝেন, এবং হামজার জন্য আমাদের যে কনফিডেন্ট লেভেলটা থাকে ম্যাচে সেটা কিন্তু খুবই বিল্ড আপ হয়েছে, এবং তার রোল আমি আপনাকে প্রকাশে বুঝাইতে পারবো না আসলে সে কতটুকু ডেডিকেশন নিয়ে মাঠে খেলে। এটা লাস্ট ম্যাচে আমরা যখন আপনার স্পেশালি লাস্ট মিনিটে যে যখন আপনি বললেন যে লাস্ট 10-15 মিনিট আমরা আপনার খুবই সিরিয়াস হয়ে যাচ্ছিলাম, তো হামজা বলে, আরে ভাই তোমরা হাসতেছো না কেন, হাসো, হেসে হেসে খেলো। আমি জানি না রাকিবকে বলছে কিনা, প্রেসার কমানোর জন্য স্পেশালি নাম্বার 6 এবং আমরা যারা 4 জন ডিফেন্স ছিলাম, গোলকিপার ছিলাম, তার সাথে নাম্বার 8 যারা ছিল, বলতেছে তোমরা হাসো, এত সিরিয়াস হচ্ছে কেন, হেসে হেসে খেলো। তো তার মেন্টালিটি এরকম আর কি। রাকিব ভাই এই জায়গায় বলি যে আপনি আমরা হাফ টাইমের সময় যখন আমরা বেরোচ্ছিলেন তখন যেটা হামজা চিল্লাচ্ছিল আপনাদেরকে, মানে দ্রুত বের হওয়ার জন্য কি বোঝাচ্ছিল যে টাইম লস হচ্ছে এরকম কিছু? না, ওরকম কিছু না। আসলে বলতেছিল যে আমরা সবাই একসাথে যাই মাঠে, এবং আমাদের এখনো 45 মিনিট বাকি আছে, খেলা কিন্তু এখনো শেষ হয় না। তো আমরা 45 মিনিটের জন্য রেডি থাকি। আমরা এখনই মানে আমাদের গোল হয়েছে অথবা এরকম কিছু এখনই ভাবার দরকার নেই। আপনার কোন এই যে ওই 11 মিনিট আপনি তো এগিয়ে গেলেন, তখনও তো 70-80 মিনিটসে যখন আসছে বারবার মনে হচ্ছিল এতক্ষণে লিড ধরে আসছে, এরপরে কি কোন একটা সুযোগকে আপনার মনে হয়েছে এটা আমরা গোলে পরিণত করতাম, লিডটা আরো বাড়ানোর সম্ভাবনা? হ্যাঁ, আসলে একটা সময় শাহরিয়ার ইমন যখন মাঠে নামে একটা রাইট সাইডে ক্রস করছিল, কিন্তু ফাইম হেড করছিল, সন্দেশ জিঙ্গানের মাথায় লাগে কিন্তু হাতে লাগছিল বলটা। আমি কিন্তু ওইটা আপিলও করছিলাম, ওটা পেনাল্টির জন্য, এবং পরে আমি এক্সট্রা টাইমে একটা ফাইমকে বল দিছিলাম, অন বিয়নের মতো হয়ে গেছে। তো শুটিং করছিল কিন্তু জিঙ্গানের পায়ে লাগে আর কি, ওইটা ছিল। ফাইমকেও খুব অ্যাক্টিভ মনে হয়েছিল পুরো মাঠে ওই সময়। আপনার কি আসলে পুরো টিমটা এরকম ভাবে ছিল ওদিনকার। আপনি দেখেন আমরা যখন অ্যাটাকে গেছি সবাই গেছে, এবং আমরা যখন ডিফেন্স করছি সবাই একসাথে ডিফেন্স করছি, তার জন্য আর কি সম্ভব হয়েছে যে ইন্ডিয়ার মতো একটা টিমকে হারানো। মানে ইন্ডিয়া টিমের লাস্ট যে ম্যাচটা, যদি ফুটেজ পাচ্ছিলাম না আমরা, ওরা ম্যাচ খেলছে ভুটানের সাথে, একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিল এবং কয়েক ধাপে খেলছিল, একটু ডিফারেন্ট টাইপের প্র্যাকটিস ম্যাচ, 6-1 ছিল সম্ভবত গোলটা। ওই জায়গাটায় লেখালেখি সব হাই প্রেসিং ফুটবলের কথা বারবার বলতেছিল, ওরা একসঙ্গে যাওয়া, ওইটা নিয়ে কি রাকিব ভাই আলাদাভাবে কাজ করেছিলেন যে ইন্ডিয়া হাই প্রেসিং ফুটবলটাকে আপনারা কিভাবে দেখবেন? হ্যাঁ, আসলে কোচ এটা নিয়ে কাজ করছিল আমাদেরকে, কিন্তু নেপাল ম্যাচের আগেও এটা বলছে এবং নেপাল ম্যাচের পরেও বলছে। আমরা কিন্তু প্র্যাকটিস করছি মূলত ইন্ডিয়া ম্যাচ নিয়ে সব সময়, আমাদের ফোকাস ছিল ইন্ডিয়া ম্যাচের। তো আমাদের কিভাবে আমরা বিল্ড আপ করবো, কারণ ওরা হাই প্রেস করবে, ওরা কিন্তু খেলার প্রথম মিনিট থেকেই কিন্তু হাই প্রেস করতেছিল। রহিম আলী স্ট্রাইকার ছিল, এদিকে চাংতে ছিল, বিক্রম প্রতাপ, সবাই কিন্তু ওরা প্রেস করতেছিল, এরকম ভাবে হাই প্রেসই করতেছিল, কিন্তু আমাদের ডিফেন্ডাররা এবং সবাই মানে এরকম ভাবে ম্যানেজ করছে, কারণ আমরা এটা আগেই প্র্যাকটিস করছি। কোচ আমাদেরকে আগেই বলছে যে এরকম মাঠে হতে পারে।
আমরাও আলোচনা সেদিন করতেছিলাম রুমের মধ্যে যে হাই প্রেসিং মানে ইন্ডিয়া টিমের এই হাই প্রেসিং মানে থিওরিটা মানে ওদেরকে আমরা কিভাবে ট্যাকেল করব ওই জায়গাটা, মানে আপনাদেরও কি এক্সট্রা প্ল্যান ছিল নিশ্চয়ই? না, বিশেষ আপনার জন্য তো একটা আসলে আমরা তো মানে ওভারঅল সবসময় বিল্ড আপ প্লে করি এবং তাদের যেই প্রেসিং স্ট্রাকচারটা ছিল স্পেশালি মানে ওরা খুবই ভালোভাবে ক্লাস করেছেন, যেটা আমরা সবসময় রাইট সাইড দিয়ে বিল্ড আপ করি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওরা আপনার সবসময় রাইট সাইডটা ব্লক করেছিল, হয়তো বা দেখতে পারবেন ভিডিওতে। ওরা চাচ্ছিল যে লেফট সাইডে খেলাটা যেন শুরু হয় আমাদের। তো আমরা আসলে আমাদের মিডফিল্ড যে তিনজন ছিল তাদের রোলগুলো খুব ভালো ছিল এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যেই মানে বিল্ড আপ পজিশনে থাকা অবস্থায় যে মিসগুলো হয় সেগুলো আমরা করি নাই। কারণ আসলে ইন্ডিয়া ম্যাচে আমরা অতটা বিল্ড আপ করতে পারি নাই, বিকজ আসলে ওরা খুবই হাই প্রেস করেছিল আমাদের এবং আমরা সেফ ফুটবল খেলাটার চেষ্টা করেছিলাম, কারণ আমরা অনেক আর্লি গোল পেয়েছি। এই জায়গায় অনেকে বলতেছিল, আমার এক সহকর্মী, এই সেফ ফুটবল খেলতে মানে অনেক জায়গায় একটু বোরিং হয়ে যায় ফুটবলটা দর্শকের জন্য। আপনার বোরিং বলতে দেখা গেল যে যেইভাবে আমরা বিল্ড আপ প্লেটা করি সেটা কিন্তু ওরা আমাদেরকে করতে দিচ্ছিল না, ঠিক আছে? তো আমরা যদি সেই ক্ষেত্রে দেখা গেছে যে 4 থেকে অনেকবারই আমরা বিল্ড আপ করেছি, কিন্তু আমরা সেই বিল্ড আপ গুলিতে কিন্তু অ্যাটাক হয়েছে আমাদের। দেখবেন যে সুমিত এসে বল নিয়েছে, আমরা হামজাকে বল দিয়েছি, হামজা টার্ন করে দেখা গেছে যে ডিপ পাস করেছে, তো এগুলো কিন্তু মুরসালিন বল পেয়েছে। তো এগুলোতে কিন্তু আমরা ওদেরকে খুবই থ্রেট করেছিলাম। তো সেই ক্ষেত্রে কিন্তু যেটা রাকিব বলল যে আমরা লাস্ট মিনিটে যে কিন্তু একটা 1v1 ফাইন যেই সুযোগটা পেলো, এটা কিন্তু ওইখান থেকে এসেছে। তো আমরা আসলে কেউ নার্ভাস ছিলাম না, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। এবং আমরা আসলে যে একটা যে রাইভাল ইন্ডিয়া, যে আমাদের যে কোনো স্পোর্টসে যে একটা বড় রাইভাল তারা, সেটা ভাবে আমরা মাঠে নেমেছিলাম এবং আমাদের যেই সর্বোচ্চ চেষ্টা ছিল আমার মনে হয় সব প্লেয়াররা সেটা সম্পূর্ণভাবে দিতে পেরেছি, বিদায় আমরা ম্যাচটা জয়লাভ। আমরা আসলে আরও কথা বলবো ইন্ডিয়া ম্যাচ নিয়ে, কিন্তু এই যে বললেন যে ইন্ডিয়া ম্যাচ একটা বড় টনিক, আপনার ডু অর ডাই ম্যাচ, অনেকে ভাববেন এটা দিয়ে আপনার ফাইনালে গেছেন, তা না, ব্যাপারটা অন্য কিছু, জাগরণ ফুটবলে। আমরা জানি লিগে ঢুকে গেছেন আপনারা, পরশুদিন ম্যাচ আছে আপনাদের। এই যে বলা যে একটা পরিবর্তন, তাহলে কি পরিবর্তন হচ্ছে আপনার মনে করেন এই লিগে, কি পরিবর্তন দেখছেন আপনি? আসলে আমাদের যেই লিগের স্ট্রাকচার এবং আমাদের যেই মাঠ বা ফিল্ড ফ্যাসিলিটিস, এগুলো আমার মনে হয় যে আরো একটু ডেভেলপ করতে হবে। কারণ আপনি যখন সেটা আপনি অনেকদিন আগে থেকেই বলেই আসছেন, স্পেশালি ইন্টারন্যাশনাল ম্যাচ যখন আমরা খেলি, ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট থাকে এবং ডিফারেন্ট একটা স্ট্রাকচার থাকে, স্পেশালি ফিল্ড। আর আপনি যদি ভালো মাঠে খেলেন কন্টিনিউ ডোমেস্টিক লিগ, ডেফিনেটলি আপনার ওই লেভেলের পারফরমেন্স আপনি এক বছরে দিতে পারবেন, মানে একদম 1 to একদম 10 পর্যন্ত দিতে পারবেন। এখন হঠাৎ করে আপনি লাইক আমাদের যে লিগগুলো খেলা হয় ওই জায়গায় দেখা গেল সব মাঠ কিন্তু আপ টু দ্য মার্ক না। তো সেই ক্ষেত্রে দেখা গেল ফাইনাল খেলা হবে তখন ঘাস করতেছে কেবল। তো এইগুলো সিচুয়েশন থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং আমাদের লাইক প্রপার ওয়েতে আমাদের লিগগুলো চলমান রাখতে হবে। এবং আমার কাছে মনে হয় যে এই জায়গা যদি আমরা ডেভেলপ করি, আমাদের ডেফিনেটলি এখন যে ফুটবলের অবস্থান আছি আমরা, সেখান থেকে আমরা আরও ইমপ্রুভ করব এবং যেখানে যে আমাদের প্রবলেম হয় সেখানে আমরা প্রবলেম ফেস করব না। আমরা দেখেন যখন হোমে হংকংয়ের সাথে 3-4 গোলে হারি, আমাদের কিন্তু সবসময় আমাদের ভালো মাঠে আমরা প্র্যাকটিস করতেছিলাম জাতীয় স্টেডিয়ামে। তো তারপরে যখন আমরা অ্যাওয়ে ম্যাচটা হংকংয়ে খেলতে যাই, সেইখানে যেয়ে কিন্তু আমরা ভালো করেছি। আমরা 1 গোল খেয়ে 1 গোল রাকিব গোল করেছে। তো ওইখানে কিন্তু আমাদের বল পজিশন প্রায় 57-58 বল পজিশন ছিল হংকং টিমের সাথে। কেন? কারণ এটাই আমরা লং টাইম, অথচ আপনি এই মাঠে খেলে বসতো না, ছাদ বন্ধ ছিল, এসি ছিল, তারপরও একটা ভালো মাঠ। হ্যাঁ, আপনার এই যে কারণ আমরা প্রায় 4 সপ্তাহ একসাথে ছিলাম এবং একটা পরিবেশে একটা মাঠে আমরা ভালো মাঠে ট্রেনিং করতেছিলাম, আমরা কম্পিটিটিভ ম্যাচ খেলেছি। তো এইটাই আমার কাছে মনে হয় যে বড় একটা ব্যাপার। মানে ওই হংকং ম্যাচটা চলে আসলো, মানে ওই যে এনভায়রনমেন্টে খেলা, বাংলাদেশে একদিনে এই মাঠ বা এইরকম স্টেডিয়াম সম্ভব না, যেটা বাস্তবতা। কিন্তু মিনিমাম যে মাঠটা ভালো থাকতে হবে, ঘাসটা ঠিক থাকছে, আপনার যত্ন নেওয়া মাঠের, সেই পরিবেশে খেলার তো আপনারা তো উঠে এসছেন, কিন্তু যে আরেকজন রাকিব তৈরি হবে, আরেকজন তপু বর্মন তৈরি হবে, তার জন্য আসলে তো ইন্টারন্যাশনাল ফুটবল তো অনেক প্রতিযোগিতায় বেড়ে গেছে। আপনার যে 5 বছর পর ফুটবল করবে তার জন্য আরও টাফ প্রতিদ্বন্দ্বী হবে। ভারত ডিফারেন্টলি চিন্তা করছে, অনেক টাকা বিনিয়োগ করছে, নেপাল করছে, মালদ্বীপ করছে, নিশ্চয়ই 5 বছর পর আরও টাফেস্ট হবে তার জন্য। নতুন রাকিব তৈরি করার জন্য এই লিগগুলোতে আপনার মনে হয় কি কি পরিবর্তন করা উচিত?
আসলে তবুদা কিন্তু বলছে যে মাঠের কথা, আসলে মাঠটাই বেশি আমাদের প্রবলেম। কারণ আপনি দেখেন ঘরোয়া লিগগুলো যে মাঠগুলোতে আমাদের খেলা হয়, তো ওগুলো আসলে ইন্টারন্যাশনাল মাঠের থেকে বহু মানে পিছানো আর কি আমি মনে করি। কারণ যখন আপনি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাই তখন আমরা কিন্তু ওই মাঠ সমস্যা ফেস করি। আমি কিন্তু যখন হংকং ম্যাচ খেলা হয়েছে তখন ওই কথা সেম কথাই বলছি যে আমাদের যদি লিগে এরকম মাঠ থাকতো, তো আমাদের যেমন বঙ্গবন্ধু স্টেডিয়াম একটা মাঠ আছে এখন, মোটামুটি ওইটা আসলে অনেক ভালোই মাঠ বলা যায়। তো এরকম যদি আমাদের আরও 3-4টা মাঠ থাকতো, আমাদের লিগগুলো যদি ওই সব মাঠে হইতো, তাহলে কিন্তু আমাদের প্লেয়াররা কিন্তু যখন আমরা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলতাম তখন কিন্তু আমাদের এরকম প্রবলেম ফেস করতে হতো না। আমি শুধু আরেকটা জিনিস মনে থাকে কিনা যে মানে চোখে পড়েছে কিনা যে আপনাদেরকে নর্মাল অন্য জায়গায় একটা ঘরোয়া লিগ খেলতে চান, ইভেন আপনি যখন খ্যাপেও খেলতে চান মাঝে মাঝে অন্যরা প্লেয়াররা, তখন তাকে দেখার জন্য হাজার হাজার দর্শক আসে। কিন্তু আপনারা এত বিগ বিগ টিমগুলো খেলে, আবাহনী, মডার্ন, কিংস খেলছে, সেই জায়গাগুলোতে আপনারা কিন্তু লোক হিসেবে মতো কুমিল্লায় খেলছেন, অন্য জায়গায় দর্শক এইভাবে আসে না। এটা কেন? মানে দর্শক থাকলেও তো ওই প্রেশারে খেলাও একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আসলে একটা ফুটবলের কিন্তু আপনার মেইন হচ্ছে যে এনার্জি হচ্ছে দর্শক আসলে আমি মনে করি। কারণ এবার যখন খেলা হয়েছে ইন্ডিয়ার সাথে ম্যাচটা, আপনি দেখতে পারবেন যে প্রায় 24,000-25,000 দর্শক হয়েছে আমাদের, চিৎকার করতেছিল। তো সবাই কিন্তু আমাদেরকে সাপোর্ট দিতেছিল, কিন্তু আমাদের প্লেয়াররা কিন্তু ওইটা এনজয় করতেছিল মাঠে, এবং আমরা কিন্তু ভালো ফুটবল খেলতে পারছি। যদি আমাদের ঘরোয়া লিগেও এরকম দর্শক হয় তো আসলে ভালো ম্যাচ হবে এবং প্লেয়াররা উজ্জীবিত হবে যে ভালো ফুটবল খেলতে হবে, কারণ আমাদের ফ্যান আসছে মাঠে, ওদেরকে ভালো কিছু উপহার দিতে হবে। তা আমি মনে করি যদি আমাদের সামনে লিগ ম্যাচগুলো আছে ওখানে যদি ভালোভাবে সম্প্রচার হয় যে আজকে খেলা এখানে, তো এগুলো যদি হয় তো আমি মনে করি মাঠে অনেক দর্শক হবে। তো আপনারও তাই মানে আপনার অন্য সময় দর্শক আসছে, কিন্তু ওই যে যখন কুমিল্লা গেছে স্টেডিয়াম ফাঁকা দেখছি কেন? না আসলে এটা মানে আমরা যে খেলা দেখতে আসছি না, আসলে আমাদের ইচ্ছাটা কতটুক এটা হলো একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে আপনার প্রপার ওয়েতে যে লিগ আমাদের চলছে এবং লিগের যে খেলাগুলি হচ্ছে, বিগ বিগ ম্যাচগুলো হচ্ছে, আসলে যে প্রচারণা এটা আমাদেরকে পরশুদিন বোধহয় আবাহনী মডার্ন ম্যাচ আছে আমার জানা, আগাইতে হবে। হ্যাঁ, এই জায়গায় প্রচার নাই, জানে না মানুষ। তো এই জিনিসগুলো আগে যেটা ছিল তার চেয়ে অনেক ডেভেলপ হয়েছে, এবং এখন ফুটবল নিয়ে অনেকেই কাজ করছেন এবং অনেকেই ফুটবলকে মানে ফুটবল নিয়ে আর কি অনেক চর্চা করছে। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আরেকটু যদি আমরা নজর দিই, ডেফিনেটলি আপনার একটা লাইক ইউরোপিয়ান স্টাইল, যেটা আপনার প্রত্যেকটা ক্লাবের যে দর্শক বেস থাকে, এইগুলি আমার মনে হয় ক্লাবেরও দায়িত্ব আছে। ক্লাব যদি প্রপার ওয়েতে এগুলি মেনটেন করে, ডেফিনেটলি আপনার লাইক আপনার ধরেন আমাদের দেশের একটা ক্লাব যদি প্রপার ওয়েতে সবকিছু মেনটেন করে, তার কিন্তু ফ্যান বেজ অবশ্যই হবে এবং তারা কিন্তু প্রতিটি ম্যাচই দেখতে যাবে। আমরা সেটা হচ্ছে আরো কথা হবে নিশ্চয়ই। দর্শক, আমরা কথা বলছিলাম যে ভারত বধের যে কম্পন, সেটাকে বাংলাদেশের ফুটবলকে পরিবর্তন করতে পারবে না, পারবে কি পারবে না, সেটা নিয়ে একটু আলোচনা করবো নিশ্চয়ই। বিরতির পরে সে আরো কথা বলবেন তপু বর্মন, রাকিবরা আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আমরা কথা বলছিলাম ভারত বধের যে ভূমিকম্প ছিল সেটা কি কাঁপাতে পারবে বাংলাদেশের ফুটবলকে, সেটা নিয়ে আসলে আমাদের সঙ্গে আছেন তপু বর্মন, বাংলাদেশ দলের অধিনায়ক, এবং একই সঙ্গে আছে রাকিব হোসেন, সেদিন গোল করার মূল কারিগর। রাকিব, তপু ভাই, সে শুরুতেই যেটা নিয়ে কথা বলছিলাম যে আপনার 34 মিনিট একটা গন্ডগোল, ওই হঠাৎ করে আমার মনে হলো ওই সময় আমার জায়ানের একটা ভূমিকা অন্যরকম লেগেছিল। শুরুতেই জায়ান এসেছিল, এসে খুব ঠান্ডা করার চেষ্টা করছিল, কিন্তু ইভেন সে রেফারি একই সঙ্গে প্রতিপক্ষের ফুটবল, মানে জায়ানের এটা কেমন লেগেছে? জুনিয়র ছেলে, মানে খুবই ম্যাচিউর আমার কাছে লেগেছেন। কারণ আর আমি কিন্তু ওকে যখনই দেখলাম যে 3-4 জন ইন্ডিয়ার প্লেয়ার দৌড়ে আমার দিকে আসতেছে, আমি কিন্তু সেখান থেকে সরে গেছি। কারণ আমি যদি সেখানে থাকতাম হয়তো বা রেড কার্ড, বা তখন একটা ধরেন টেনশনে ছিলাম, যদি আমি এগিন যদি কোনো একটা পাঞ্চ করতাম বা ধাক্কা দিতাম, দেখা যেত আমি রেড কার্ড খেয়ে গেছি। তো সেই ক্ষেত্রে ইমিডিয়েট জায়ান আসার পরে মানে আমাকে হাত দিয়ে সরাই দেয় এবং যে যারা দৌড়ে আসছিল ওদেরকে কিন্তু থামাই দেয়। কিন্তু সে খুবই ভালো করেছেন এবং তার রোলটা খুবই ভালো ছিল। এই জন্য প্রশ্ন করছি, কারণ জুনিয়র ছেলে খুবই নতুন এসছে, ওরও তো আরো বেশি হয়ে থাকার কথা, কিন্তু একদম ম্যাচিউর একটা ডিসিশন সে নিয়েছে, একদম ইমিডিয়েট। এটা খুবই ভালো ছিল এবং আমরা কিন্তু আগাই ছিলাম। তো আমরা কেন মানে উগ্র হবো? ওরা হবে, ওরা টেনশন ফিল করবে। আপনার কেমন মনে হয় রাকিব ভাই, মানে জায়ানের খেলা কেমন লেগেছে? একদম জুনিয়র যেহেতু, সেই জন্য প্রশ্নটা করছি। আসলে প্রথম যখন ম্যাচটা খেলছে আমরা মেবি হংকং এর সাথে ম্যাচটা যখন ও চেঞ্জিং এ নামে, তো
তার আগে প্র্যাকটিসে তো মানে ভালো করতেই ছিল, যার কারণে কোচ ওকে সুযোগ দিছে। এবং হংকংয়ের ম্যাচে যখন ও খেলছে আমি সত্যি কথা বলতে সারপ্রাইজ ছিলাম, কারণ ও নামার পর কিন্তু অনেক এফেক্টিভ, মানে ক্রস করতেছিল, পাস দিতেছিল 30-35 মিনিট। হ্যাঁ ওই ম্যাচটা কিন্তু অনেক ভালো খেলছে, যার কারণে কিন্তু ও আসলে পরের ম্যাচগুলোতে কন্টিনিউ করা শুরু করছে। আপনার মনে হয় ভবিষ্যতে ও অনেক কিছু দেওয়ার আছে? হ্যাঁ আসলে অনেক কিছু দেওয়ার আছে, কারণ ওর বয়স মাত্র 19 বছর এখন, তো এখনো লং টাইম বাকি ওর, বাংলাদেশ টিমকে অনেক কিছু দেওয়ার বাকি আছে আমি মনে করি। তো বোধহয় আমার খুব অবাক লাগে যে এই মানুষগুলো বিদেশে থাকেন, মানে আমি জানি আপনাদের জায়গায় একটা প্রতিযোগিতাও আছে, আমার জায়গায় হতো যে আমার প্রফেশনে যদি কেউ বিদেশ থেকে আসে হঠাৎ করে কাজ করে সেটা থাকবে, এটা খুব ন্যাচারাল মানুষের মধ্যে। কিন্তু এদের ধরেন মানুষ তো জানে না কত টাকা ইনকাম করে ন্যাশনাল টিমের ম্যাচ খেলে, বাবা মা সহ বিদেশ থেকে আসা, হিউজ পরিমাণ খরচ থাকে, হিউজ, সেটা হয়তো জানের পেছনে 1 কোটি টাকার কাছাকাছি হয়তো আমি হিসেব করে দেখছি যে যতবার আসা যাওয়া করছে ফ্লাইট খরচ মিলে খরচ হয়ে যাওয়ার কথা। মানে এই যে কমিটমেন্ট একটা, সেটা এই ভালোবাসা, আমার মনে হয় আপনারা তো আছেন একই সাথে, দর্শকরা এই ফিলটা দিয়েছে বোধহয় তোমরা। আমার আসলে আমরা তো যখন মাঠে নামি যে কোনো টিমের সাথেই আমরা ফিল করি যে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি এবং এটা আমাদের দেশ। আমরা যখন জাতীয় সঙ্গীত গাই আমরা কিন্তু সবাই গাই, ইভেন তো দেখা যায় যে বাসায় যারা টিভিতে খেলা দেখে তারাও কিন্তু গায়। তো এই যে ফিলটা, এই ফিলটা আমার কাছে মনে হয় আমাদের সবার আছে, এবং স্পেশালি যারা আপনার অ্যাব্রোড থেকে এখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তারা কিন্তু আরো বেশি ফিল করে, কারণ এত পরিশ্রম এত কষ্ট করার পরে আপনার দেশে এসে জার্নি করে, লং জার্নির পরে এসে খেলে, এবং তাদের যেই মানে আবেগ ফিলিং দেশের জন্য, এটা কিন্তু আউটস্ট্যান্ডিং। তো এটা আমার কাছে খুবই পজিটিভ লেগেছে, এবং যখনই তারা সুযোগ পেয়েছে, হোক 90 মিনিট 45 মিনিট, যখনই যতটুকু টাইম পেয়েছে তারা কিন্তু তাদের সর্বোচ্চটা দিয়েছেন। এবং এই জিনিসগুলোই আমার কাছে মনে হয় যে নেক্সট লেভেলের একটা যে ব্যাপার বাংলাদেশ ফুটবল টিম, এটা কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে। তো আমি মনে করি যে এগুলো খুবই খুবই মোটিভেটেড, এবং আমাদের জেনারেশন তো অবশ্যই এটা থেকে মোটিভেশন আমরা পাচ্ছি, এবং তার সাথে সাথে আমাদের যে নেক্সট জেনারেশন আছে তারাও কিন্তু সেইখান থেকে আমার কাছে মনে হয় যে মানে অনেকটাই মানে পজিটিভ যেই ব্যাপারটা চিন্তাটা সেটা সবসময় করবে। রাকিব ভাই, আপনি তো খুব কাছ থেকে কাজ করতে হয় সমিতের সাথে মাঠে, মানে সমিতকে কেমন দেখেন বুদ্ধিমত্তার দিক দিয়ে? আপনি যদি বলেন যে বুদ্ধিমত্তার দিক দিয়ে এগিয়ে রাখবেন অন্যদের থেকে। আসলে ওর টেকনিক্যালি অনেক মানে ভালো প্লেয়ার, কারণ আমি যখন তার সাথে খেলি আমি কিন্তু আমার রাইট সাইডেই খেলে কিন্তু সমিত ভাই, তো ও টেকনিক্যালি অনেক ভালো, যখন মানে প্রেশার সিচুয়েশনে বল কীভাবে হ্যান্ডেল করতে হবে তো সে এটা ভালো করে জানে। কারণ আপনি লাস্ট ইন্ডিয়ান ম্যাচই দেখতে পারবেন যে 3-4টা বল কিন্তু অনেক ভালো, মানে ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল, তো ওখান থেকে বল বের করে নিছে এবং আমাদের প্লেয়ারকে পাস দিছে, এবং মাঠে একটা লিডারশিপ মানে নেয় আর কি, সবসময় আমাদেরকে বলে যে এটা করছো সমস্যা নাই, ভুল হয়েছে, প্রবলেম নাই। এই জায়গায় পয়েন্টটা করি, অনেকে খুব ভালো ফুটবল খেলে, মানে স্পোর্টসে ক্রিকেটও আছে, কিন্তু বলতে পারবে না ব্যাখ্যা অন্যকে, সেই জন্য ভালো টিচার হতে পারে। সমিতকে ওই জায়গায় ভালো টিচার কিনা? হ্যাঁ ও টিচার, মানে ভালো ফুটবল তো অনেকেই পারে, কিন্তু অনেকে আবার বোঝাতে পারে না। আসলে অনেক ভালো টিচার, হ্যাঁ বোঝাতেও পারে আমাদেরকে। যখন আমি মিস করছি কয়েকবার, কিন্তু বল মিস করছি 2-3 বার, তো আমাকে বলছে সমস্যা নাই, তুমি যেটা ভালো করছো ওইটা ভাবো, সমস্যা নাই, যে মিস করছো তো সামনেটা ভালো হবে। আসলে সে আসলে অন্যরকম একজন মানুষ আমি মনে করি। তো বোধহয় আপনি কি মানে, আমার এটা বাইরে থেকে মনে হয়েছে ফুটবল মেধায় একটু আলাদা, ও তাই মনে হয়েছে কিনা? না আসলে মানে ওর সাথে তো অনেক কনভারসেশন হয় আমার, এবং গত পরশু কথা হয়েছে ওর সাথে, যখন ও শ্রীমঙ্গল ঘুরতেছিল মজা করে, হ্যাঁ কানাডা যখন ও যায় আর কি। তো আসলে খুবই খুবই মানে আউটস্ট্যান্ডিং পারসন, এবং আপনি যদি বলেন যে অন দ্য পিচ অফ দ্য পিচ দুই সাইডেই খুবই ভালো মানুষ। এবং আসলে আপনি যখন আপনার যে ক্যারেক্টার শো করবেন সবার মাঝে, সেটা যদি সবাই গ্রহণ করে সেটাকেই তো ভালো বলে, তাই না? সে কিন্তু অলরেডি সেটা অর্জন করে ফেলেছেন, এবং ডিউরিং ম্যাচ এবং ইভেন দ্য প্র্যাকটিস সেশনে সবসময় পজিটিভনেস, যেটা রাকিব বললো যে সবসময় আপনার পজিটিভ কথা। আমি তুলনা করতে যদি বলি, হামজা ইজ এ ডিফারেন্ট ফুটবলার, দৌড়াচ্ছে, সাইকোলজি ফিজিক্যালি সে স্ট্রং, ইপিএল এ খেলছে সে, ওই জায়গায় কাকে আগে মানে ফুটবল মেধায় যদি বলেন ক্যাপ্টেন্সি? না না, আমি এটা ভেরি টাইট, এটা ভেরি টাইট। এই জায়গায় আসলে কম্পেয়ার করাটা আমার মানে সম্ভব না, কারণ দুজন কিন্তু দুই স্ট্রাকচারে খেলে। একজন একদম টপ, যেটা ওয়ার্ল্ডের বেস্ট আপনার লিগ বলা হয়, ইংলিশ প্রিমিয়ার লিগ, এখন ও চ্যাম্পিয়ন্স লিগ খেলছে, চ্যাম্পিয়নশিপ আর কি হামজা, এবং তার সাথে সুমিত খেলছে কানাডান প্রিমিয়ার লিগ। ডেফিনেটলি দুইটা কিন্তু দুই লেভেলে, তাই না? তো দুইজন কিন্তু দুই স্ট্রাকচারে
খেলে না আপনি যদি অভ্যস্ত। কোচ হন কাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব? যদি ফুটবলে ক্যাপ্টেন্সি খুব না একটা ডেফিনেটলি হামজা হিজ এ টপ লিডার। টপ লিডার। দুইজনের জন্য প্রশ্ন, মানে আমি বললাম তো আমার পেশাও যদি আসতে না, আমি কিছুটা হলেও মনে হতো মানে হামজা সমিতির আশা কি মানুষ, সাধারণ মানুষ ভাবে যে আপনারা কি থ্রেট মনে করেন কেন বিদেশিরা আসছে আপনাদের? আসলে এটা আমি থ্রেট মনে করি না, আসলে এটা দেশের জন্য অনেক ভালো। কারণ আপনি দেখেন হামজা এবং সমিত আসাতে কিন্তু ফুটবলে একটা ক্রেজ তৈরি হয়েছে বাংলাদেশে। মানুষ কিন্তু এখন মাঠে আসতেছে, ফুটবল খেলা দেখতেছে। আগে মানুষ ফুটবল খেলা দেখতো না। আমরা যখন প্রথম ফুটবল মানে ন্যাশনাল টিমে মানে ডেবু হয় এবং খেলা হয় তখন কিন্তু এরকমভাবে দর্শক ছিল না, তখন সিলেটে খেলা হতো। তো আমি দেখছি তখন কিন্তু ওরকমভাবে দর্শক হইতো না। তো ওরা আসাতে কিন্তু ফুটবলে একটা ক্রেজ তৈরি হয়েছে বাংলাদেশে। তো আসলে আমি মনে করি ওরা আসলে এবং আমাদের দেশের জন্য অনেক ভালো, কারণ এটা ফুটবল কিন্তু ডে বাই ডে আস্তে ডেভেলপ হচ্ছে এখন ফুটবলটা। আর হামজার মতো প্লেয়ার, সমিতির মতো প্লেয়ার এর সাথে খেলতে পারাটা আসলে আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার। তো ওদের জি থ্রেট ডেফিনেটলি না, কারণ আপনার ফাইট এবং কম্পিটিশন যত থাকবে আমার কাছে মনে হয় যে দেশের স্পোর্টস, দেশের ফুটবল সবসময় আগাবে। তো ডেফিনেটলি ওই জায়গায় আপনার আমার কাছে খুবই পজিটিভ মনে হয়। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো তারা কিন্তু খেলতে চাচ্ছে বাংলাদেশের হয়ে, এটা কিন্তু বিশাল ব্যাপার। হামজা জয়ের পরে বলছিল যে লেস্টার হয়ে চ্যাম্পিয়নশিপ জেতার থেকেও হ্যাঁ হিউজ বিষয় বোধহয়। আসলে মানে আমার সাথে সমিতের কনভারসেশন হয়েছিল যখন আমরা নেপালের সাথে ড্র করার পরে আমাদের তো রিকভারি ছিল আমরা যারা খেলেছি, তো ওই সুইমিং পুলে ওর সাথে কথা হইতেছিল যে আমি বলতেছিলাম সমিত স্পেশালি তোমরা দুইজন আসার পরে আমরা এখন একটা ম্যাচ জিততে পারি নাই, এবং তোমরা এত কষ্ট করে আসো, এবার দেখবে ইন্ডিয়ার সাথে আমরা জিতবো এবং তোমাদের জন্য আমরা খেলবো, এই জয়টা তোমাদেরকে অফার দেব। তো আসলে খুবই খুবই খুশি হয়েছে এবং সেও বলছে যে ভাই আমরা একসাথে যুদ্ধ করব। পরে কি হলো যখন আপনারা জিতলেন? রাতে তখন কথা তো মানে হচ্ছিল আসলে খুবই খুশি, আমরা সবাই খুবই খুশি, মানে অনেক খুশি হয়েছি। আফটার 22 ইয়ার্স আমরা ইন্ডিয়ার সাথে জিতছি, মানে সবাই। রাকিব ভাই কি জানেন? ড্রেসিং রুমে তো দেখছেন আপনি কি হয়েছে, তাই না? সমিত কিভাবে নাচছে এটা তো সবাই দেখতে পারছে আর কি। সে খুব খুশি ছিল, মানে ইন্ডিয়া আমরা জিতছে এই জন্য। হামজা যাওয়ার সময় কিছু বলে গেল এরকম কিছু? না আসলে এরকম ভাবে আমাদের কথা হয় না, এমনিতে যতক্ষণ ছিল আমাদের ড্রেসিং রুমে সে আমাদেরকে অনেক মানে দেশে ভাবা দিছে যে আমরা ভালো ফুটবল খেলতে পারছি। এটা একটা জিনিস আমার খুব অবাক লেগেছিল যে সমিতের কথা যেহেতু আমরা বলছিলাম, যদি ভুল না করে লাস্ট হংকং ম্যাচে 48 ঘন্টা আগে সমিত এসেছিল বলে কোচ তাকে বসিয়ে রেখেছিল, কিন্তু নেপাল ম্যাচে কিন্তু খেলেছে। মানে এই ডিসিশনগুলা কি জন্য? আসলে ও কিন্তু মানে লাস্ট মানে নেপাল ম্যাচ খেলার আগে কিন্তু ও একটা ম্যাচ খেলে আসছিল, ফাইনাল ম্যাচ। ও জার্নি করে অনেক টায়ার্ড ছিল, ও নিজে থেকেই বলছে এটা কোচকে যে আমি টায়ার্ড আছি একটু, আমি পরে খেলবো। হ্যাঁ আমি পরে খেলবো। নেপাল ম্যাচে কিন্তু এটা হয়েছে। তারপর কিন্তু ওকে সেকেন্ড হাফে নামাইছিল যখন আমরা এক গোল কনসিড করি। যদি কনসিড না করতাম মেবি ওরে আরো একটু পরে নামাইতো আর কি। আমি বুঝছি। আর আপনাদেরকে তো সবসময় মার্কিং করে, আপনাকে যদি ক্যাবরেরাকে মার্কিং করতে বলা হয়? কিসের মার্কিং? কোচ হিসেবে, যেটা এখন খুব কথা যে ক্যাবরেরা কোচ, মানে কি করছেন তিনি, পাচ্ছেন কিনা হেভিয়ার ক্যাবরেরা। সাধারণ মানুষ বলে আর কি, আমরা অনেক সময় এই ন্যারেটিভ তৈরি করি কোচ বোধহয় সিন্ডিকেট করছে। জি কোচের আসলে তো কেউ কোচ আপনাদের কাউকে চেনেও না, চেনার আসলে কথা আমি কোনো মার্ক দিব না, ভালো ভালো কোচ। ভালো কোচ, এটা তো মানে মানে পররাষ্ট্রে যারা কাজ করে কৌশলী উত্তর। তাকে ভাই আপনিও তাই বলুন, ভালো। হ্যাঁ ভালো। মানে মার্কিং করতে চান কেমন কোচ? না আসলে মার্কিং আমি করতে চাই না, কিন্তু এমনিতে ভালো কোচ। আপনাদেরকে তো দীর্ঘদিন কাজ করছে, প্রায় 4 বছর হয়ে গেল আপনারা একসঙ্গে কাজ করছেন, বোঝাপড়াটা তো ভালো হওয়ার কথা। হ্যাঁ ভালোই ছিল, ভালো আছে এখনো। কারণ আপনারা দেখেন লাস্ট আগে যখন আমরা ফুটবল খেলতাম এরকম বল পজিশন ফুটবল মানে আমরা খেলতাম না, কিন্তু আসার পর কিন্তু এগুলো চেঞ্জ করছে আসলে, তাই আর কি। তো মানে একটা কোচ কিন্তু সুযোগ পায় না সাধারণত 3 বছর 4 বছর একটা টিমকে বিল্ড করার, যেটা আমাদের দেশেও তো হয় না, বড় টিমও হয় না। আমরা দেখি ক্লাব পর্যায়েও টাফ কাজ, সেটা হ্যাভরের মানে 4 বছর টাইম পেয়েছে আপনাদের, মানে এটা ইউথ, এটা অনেক আমার কাছে মনে হয় যে লং টাইম। এবং আপনি যদি ক্লাবের পার্সপেক্টিভে দেখেন তাহলে ক্লাবে যদি একটা 4 বছর থাকে দেখা যায় যে 4 থেকে 5টা ট্রফি তো অবশ্যই জিতবে। তো আমার কাছে মনে হয় যে আমাদের ট্রফি জেতার দরকার ছিল, কিন্তু আমরা 2023 সালে সাব খেলার পরে তো আমাদের আর ওরকম কোনো টুর্নামেন্ট আমরা খেলতে পারি নাই। আমার কাছে মনে হয় যে এই জায়গায় আমার কাছে মনে হয় মাইনাস, যদি আমরা টুর্নামেন্ট খেলতে পারতাম তাহলে হয়তো বা আমরা জিততে পারতাম।
যেখানে এখানে আমরা একটা বিরতি নিব, তার আগে আপনাদের কাছে প্রশ্নটা রেখে যাচ্ছি যে আপনার ক্লাবেই খেলে জিকো, অনেকে লোকজন বলছে জিকো কোথায়, কি অবস্থা, দোষ চাপাচ্ছে একজন, আসলে বাস্তবতাটা কি জিকোকে নিয়ে একটু কথা আপনারা যদি একটু আপডেট দেন। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমরা যে বিষয় নিয়ে কথা বলছি ভারত বোধের যে কম্পন সেটা বাংলাদেশের ফুটবলকে কতটা বদলাতে পারবে, আদৌ পারবে কিনা সে বিষয়ে আমাদের সঙ্গে তপু বর্মন এবং রাকিব হোসেন আছেন। আমরা ফিরছি, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। অশোক, যেটা বিষয়ে আমরা কথা বলছিলাম, ভারত ম্যাচের বিপক্ষে যে জয়টা বাংলাদেশের ফুটবলকে আসলে কতটা প্রভাব ফেলতে পারবে, আমাদের সাথে আছেন তপু বর্মন এবং রাকিব। আমরা কথা বলছিলাম তাদের সঙ্গে আসলে পুরো বিষয়টা নিয়ে। রাকিব ভাই, যেটা যাওয়ার আগে প্রশ্ন করছিলাম, আপনারা তো জিকোর সঙ্গে খেলেন, জিকো আপনাদের অনেক ম্যাচে সাইড বেঞ্চে, লাস্ট একটা ম্যাচে খেললেন আপনাদের, সবাই বলছিল জিকো কেন ম্যাচে নাই, জিকো কেন ন্যাশনাল টিমে নাই, কিন্তু আমরা তো দেখি ক্লাব পর্যায়েই সে ম্যাচ পাচ্ছে না। আসলে মাঝখানে মেবি ইনজুরি ছিল, তো তারপর একটু ওর শরীরই হয়ে যায়, তারপর কিন্তু আবার ম্যাচও খেলছে, কিন্তু কিংসের কিন্তু ম্যাচ খেলছে ও, তো এখন আস্তে আস্তে ও মানে খেলতেছে ম্যাচ। আমি মনে করি আর কিছু ম্যাচ খেলতে পারলে ওর জন্য ভালো হবে এবং ন্যাশনাল টিমে আসতে পারবে। তো বোধহয় মানে সেদিন আমরা দেখছিলাম মিতুল মামা একটু নার্ভাস কিনা আমি জানি না, বলছিলাম যদিও শেষ 5-7 মিনিট আমার ভালোই লেগেছে তার খেলাটা, কিন্তু আপনারা একটু বোঝানোর চেষ্টা করছিলেন, হামজা যে দেখলাম বোঝানোর চেষ্টা করছিলেন, মানে না আসলে যেহেতু আমরা 1 গোলে লিড নেওয়া ছিলাম এবং আমাদের যেন যেই প্রবলেমটা আমরা প্রায় 2-3টা ম্যাচে আমরা ফিল করেছি যে আমরা লাস্ট মিনিটে গোল খেয়ে যাচ্ছি, যেটা ম্যাচ ড্র হচ্ছে, ড্র ম্যাচ হেরে যাচ্ছি, তো ওই সিচুয়েশনটা যেন আবার পুনরায় না আসে। কারণ দেখা যাচ্ছিল যে ওরা কিন্তু থ্রো করতেছিল, কর্নারও পাচ্ছিল, লং থ্রো করতেছিল, যে আসলে যে গোলকিপারের যেই মানে ভূমিকাটা সে যেন সজাগ থাকে, যেন একটা বল দেখা গেল যে আমরা হেড দিতে পারলাম না, সেই যেন বলটা ক্যাচ ধরতে পারে। তো সেই ক্ষেত্রে ওকে আর কি এইভাবে আমরা মোটিভেশন দিচ্ছিলাম এবং বোঝানোর চেষ্টা করছিলাম যে এই ম্যাচ কিন্তু এরকম করা যাবে না, আমাদের কারোরই না, মানে আমরা কেউই চাই না এই ম্যাচ হারতে, আমরা কেউ সিলি মিস্টেক করতে চাই না। সেই ক্ষেত্রে আর কি আপনার লাস্ট দেখা যাচ্ছিল যে কয়েকটা বল সে ক্যাচ ধরেছে, বের হয়ে সে একটা বল সেভ দিয়েছে। তো আসলে কনফিডেন্সটা তখনই পায় যখন আপনার একটা মানে একটা দলের সতীর্থরা যখন যে তাকে বোঝায় এবং সে তখন কিন্তু ভিতর থেকে যে একটা কনফিডেন্স আসে। মিতুল কিন্তু শিলংয়ের ম্যাচেও অনেক ভালো খেলছে, আমি যদি ভুল না করে থাকি, ওই ম্যাচটা কিন্তু এরপরেই ওর আত্মবিশ্বাসে। হামজার ওই সেভটার কথা কি বলবেন, হেড দিয়ে ডিফেন্স লাইনে যে, ও মাই গড, ওইটা মানে একদম মানে ওই সেভটা আমাদের অনেক কনফিডেন্স দিছে আসলে। ডিফেন্স লাইনে একদম লাস্টে একজন ছিলেন, আমি ছিলাম। ও আপনি ছিলেন? আমি ছিলাম। আসলে আমার পর্যন্ত বল আসতেই দেয় নাই আসলে। তার যেই ক্যাপাবিলিটি এবং ম্যাচ রিডিং, এটা কিন্তু আরেকবার আমরা দেখলাম। আসলে সে বুঝতে পেরেছে যে বলটা আমরা লুজ করব, ওইখানে প্রেস না করে সে কিন্তু বার কভার করছে। তো এই জিনিসটা অনেক মানে ম্যাচুরির একটা ব্যাপার এবং সে তার মানে আপনারা তো দূর থেকে দেখছিলেন আসলে এটা, কিন্তু সে লিস্টার সিটিতেও কয়েকবার করছে, আমি দেখছিলাম আর কি। এক ম্যাচে মেবি 3টা না 4বার সেভ দিছিল আপনার গোল লাইন দিয়া। আসলে ওর ম্যাচ রিডিং অনেক ভালো। আর আসলে আমি মনে করি ইন্ডিয়া ম্যাচের টার্নিং পয়েন্ট যদি হয়ে থাকে ওইটাই আর কি। যদি ওই ম্যাচে তখন যদি আমরা গোল কনসিড করতাম তাহলে কিন্তু 1-1 হয়ে যেত, তাহলে কিন্তু ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারতো। তো ওর সেভটা আসলে আমাদের ম্যাচটা জিততে আর কি সাহায্য করছে আমি মনে করি। তবে আমি যদি ভুল না করে থাকি, হতে পারে যে বাইসাইকেল যে গোলটা দিল আর কি নেপালের বিপক্ষে, ও তো বলটা দেখছে এখানে রিসিভ করলে টাইম নষ্ট, এবং আমার যেটা মানে একটু হালকা পুশ করে জায়গা তৈরি করছে। আমি তাহলে ভুল করি, পুশ করে একটা জায়গা তৈরি করছে বোধহয়। জায়গা না তৈরি করলে কিন্তু হচ্ছে না, উঠতে পারবে না, কারণ বলটা তো আপনার ওর বরাবর আসতে ছিল না, স্পেস তো নিতে হবে আপনার। এখন ঘটনা হয়েছে যে পুশ করার পরে একটু বামে যাওয়ার পরে কিন্তু স্পেসটা ক্রিয়েট হয়েছে আর বলই সাইকেল মারছে। তো আসলে এই জিনিসটা মানে ওই সিচুয়েশনে আপনার ডিসিশন নিতে হবে এবং যত পুশ করতে হয়, বেশি পুশ করলে তো পড়ে যাবে, তো সাথে সাথে তো ডেপারে ম্যাচ দিয়ে দিবে। তো ওই পুশটাই কাজে দিছে আমাদের ওই গোলটার জন্য। আসলে গোল তো এটা আমার মনে হয় আমার ক্যারিয়ারে, ন্যাশনাল টিমের ক্যারিয়ারে আমি দেখিনি এটা। মানে একে পুশের কথা ভয় পাচ্ছিলাম আমি যখন মোরসালিন দৌড়াচ্ছিলাম, আপনি যখন ক্রসটা করলেন, ওকেও যদি কেউ ছোট পুশ করতো ওই জায়গাটাও, তারপরও গতি হারায় ফেলতো নিশ্চয় ফ্র্যাকশন অফ টাইমে ওই জায়গায়। কারণ ওই যেটা বললাম যে ওরা শুধু বল আর রাকিব রে ফলো করছে, পিছন দিয়ে যে মুরসালিন রান করতেছে এত বড় রান, ইভেন গোলকিপারও তাকায় আছে সম্ভবত ওনার দিকে যে কি অবস্থা। তো ওইটা কেউ ফলো করে নাই।
কারণ এটা মানে মুরসালিন হি ইজ এ ভেরি ক্লেভার পারসন, ক্লেভার প্লেয়ার। ও এটা খুবই ভালোভাবে করেছেন এবং এটা তো আমি রাকিবকে ক্রেডিট দিব, কারণ 3-4জনকে নিয়ে যে বলটাকে এইভাবে সুন্দর করে ক্রস করাটা, এটা আসলে মানে খুবই ডিফিকাল্ট ছিল, কিন্তু সে খুবই ভালোভাবে এটাকে ফিনিশ করেছে। ওকে, মানে আমরা আবার ওই শেষের দিকে যেহেতু চলে এসেছি, আপনি লাস্ট 4 ম্যাচে 2 গোল আপনার মধ্যে, একটা অ্যাসিস্ট আছে। মানে আমাদের এখানে মানে স্ট্রাইকারদের বা যারা আর কি গোলে যাচ্ছেন আর কি, তাদের আসলে ওই আমাদের নাই, আমরা বলছি ফলস 9 নিয়ে আমাদের খেলতে হচ্ছে বাস্তবতা। মানে আসলাম ভাই, আলফাজ ভাই, চুন্নু ভাই, ওইরকম গোল আমাদের লিগগুলো তো ওইভাবে হয় না। মানে ওই জায়গায় নিজেকে কি ওইভাবে দেখতে চান কি না? হ্যাঁ, আসলে তো প্রতিনিয়তই মানে চেষ্টা করতেছি এবং মাঠেও হার্ডওয়ার্ক করতেছি। চেষ্টা থাকে যখন জাতীয় দলে খেলি ম্যাচ, তো গোল করার অথবা গোলকে কন্ট্রিবিউশন করা যাবে কীভাবে, অ্যাসিস্ট করতে। তো মাঝে মাঝে হয়, সবসময় মাঝে মাঝে হয় না। তো চেষ্টা করতেছি যেমন আসলাম ভাই এবং এরা যেভাবে গোল করছে তাদের মতো গোল করার চেষ্টা করতেছি। আর একদম শেষ পর্যায়ে এসেছি, এই যে বললাম 3টা জিনিস যদি পরিবর্তন করা, এই মুহূর্তে যদি ফুটবলের ক্ষমতা আপনার কাছে চলে আসে, আপনাকে ধরেন আপনি বাফুফের সভাপতি হয়ে গেছেন, সব কিছু, কোন 3টা জিনিস পরিবর্তন করতে চান? আসলে মাঠ, প্রিমিয়ার লিগ এবং সম্প্রচার বলবেন। তবু তো একদম লাস্ট পর্যায়ে এসে আপনি আপনার সময় নিয়ে বলতে পারেন। না, আসলে আমাদের ফুটবল স্ট্রাকচারটা একটু চেঞ্জ করতে হবে প্রথম, মানে গ্রাসরুট লেভেল থেকে আমাদের ফুটবল তৈরি করতে হবে। এবং আপনি যে জেনারেশন কি জেলা পর্যায়ে, জেলা এবং ডিভিশন, আপনার প্রপার লিগ চালু করতে হবে, প্রপার লিগটা চালু করতে হবে এবং যে জেনারেশন দাঁড়া করানো দরকার সেটা করতে হবে। কারণ জেনারেশন বাই জেনারেশন যদি দাঁড়া করানো না যায়, তাহলে কিন্তু আপনি প্লেয়ার পাবেন না একটা সময়। যে এই হলো এক। আর স্পেশালি ফেসিলিটিসটা ন্যাশনাল টিম এবং আরও যারা ক্লাব আছেন, যারা আমাদের এস ভিত্তিক বলেন বা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের টিমগুলো বলেন, এগুলো আপনার ভালো করতে হবে। কারণ তা না হলে তো আপনি যদি ইনফ্লুয়েন্সই না করেন, তাহলে আপনি কিভাবে তৈরি করবেন প্লেয়ার, তাই না? তো এই 2টা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো ডেফিনেটলি মাঠ, যেটা আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এবং আমরা যে জায়গায় খেলে বড় হয়েছি এবং ভালো প্লেয়ার হয়েছি, তো ওই জায়গায় আমাদেরকে আরো নজরদারি দিতে হবে। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ দুজনে। রাকিব ভাই, আপনি এসেছেন আমাদের এখানে, দারুণ সময় উপর দিয়েছেন এবং ওই গোলের কথা তো কেউ আমরা ভুলবো না, ওই সময়টার কথা। তবু ভাই আবারও সামনে দেখা হবে, নিশ্চয়ই আপনি ঘরের মানুষ, যমুনার দেখা হবে এই জায়গাটায়। আপনাদের দুইজনকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। আমাদেরকে বাংলাদেশের মানুষকে ওই যে আনন্দটা দিয়েছেন 18 তারিখ, সেটা আসলে ভোলার নয়। নিশ্চয়ই যে কম্পন তৈরি করেছেন দেশের ফুটবলকে, সেটা পরিবর্তন করে দেবে। দর্শক, আমরাও তাই চাই, বাংলাদেশের ফুটবল সেই কম্পনে পরিবর্তন হোক, নতুন করে ভাবুক কর্তারা, ফুটবল এগিয়ে যাক, ব্র্যান্ডিং পাক ফুটবলের। ধন্যবাদ সবাই, আবারও দেখা হবে আগামী শনিবার একই সময়।